আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজন শিশুদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস হেলথে। আপনারা সবাই জানেন, এই অনুষ্ঠানে আমরা শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিই। আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত হয়ে এসেছেন ডক্টর আবু তালহা এমবিবিএস এফসিপিএস শিশু ফেলো পেড ইন্টেন্সিভ অ্যান্ড কার্ডিয়াক কেয়ার এইমস ভারত এমআরসিপিএইচ ক্লিনিক ইউকে সহকারী অধ্যাপক পেড কার্ডিয়াক আইসিইউ এনএইচ এফএইচ অ্যান্ড আরআই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম স্যার। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ কিডস টিভিকে এবং ধন্যবাদ সকল দর্শককে যারা আজকের অনুষ্ঠানটি দেখতেছেন। জি দর্শক, আজকের আলোচ্য বিষয় শিশুদের ডেঙ্গু জ্বর এবং করণীয়। আমরা আগে দেখতে পাচ্ছিলাম কয়েকদিন আগে আমাদের হাম রোগ বলে একটি রোগ ছড়িয়েছে। সেই রোগে অনেক মানুষ, অনেক বাচ্চা মারা গিয়েছে। সরকার কয়েকদিন আগে ভ্যাকসিন দেওয়ার পর রোগটি আস্তে আস্তে কমেছে। স্যার, হাম রোগ আস্তে আস্তে কমেছে সরকার ভ্যাকসিন দেওয়ার পর, এটা কি সত্যি? হাম তো একটা মারাত্মক ছোঁয়াচে রোগ, এটা আমরা সবাই জানি। গত মার্চ মাস থেকে হাম বাংলাদেশে মারাত্মকভাবে শুরু হয়। সরকার ভালো উদ্যোগ নিয়েছে যে হামের টিকাটা আগে 9 এবং 15 মাস বয়সে দেওয়া হতো। হামের প্রকোপ কমানোর জন্য সরকার এটা 6 মাস থেকে শুরু করেছে এবং বুস্টার ডোজ একটা অতিরিক্ত ডোজ দিচ্ছে। এর ফলে সুবিধা হচ্ছে যে হামের প্রকোপটা আমরা হয়তো ইমিডিয়েট ফলাফল না পেলেও দেখা যাবে যে এই ভ্যাকসিনের প্রভাবে একটা দীর্ঘমেয়াদী ফলাফল পাবো, যে ক্ষেত্রে হয়তো পরবর্তী বছরগুলোতে এই ভ্যাকসিনটা আমরা কন্টিনিউ করলে হামটা হয়তো এত মারাত্মকভাবে পাবো না। তো আমরা আশাবাদী যে এই টিকা কার্যক্রমটা সফল হলে হামের প্রকোপটা অনেকটাই কমে আসবে। জি ধন্যবাদ। যেমনটা আমাদের স্যার বলল, এখন আজকের যেহেতু আলোচ্য বিষয় ডেঙ্গু রোগ এবং তার করণীয়, মে এবং জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ডেঙ্গু রোগের সময়। এখানে অনেক বাচ্চা এখন ডেঙ্গু রোগে আক্রান্ত হয় এই সময়ের ভিতরে। আজকে আমাদের আলোচ্য বিষয় সেই ডেঙ্গু রোগ নিয়েই। আর সরাসরি অনুষ্ঠানে যাওয়ার আগে আমার পক্ষ থেকে ছোট্ট করে একটি অনুরোধ, এই অনুষ্ঠানটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তাহলে সরাসরি চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, প্রথমে আমি জানতে চাই ডেঙ্গু জ্বর কি এবং এটি কিভাবে ছড়ে? ডেঙ্গু হচ্ছে একটা হাম যেরকম একটা ভাইরাস জনিত রোগ, ডেঙ্গু কিন্তু আসলে একটা ভাইরাস। এই ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে, সেটা বড় থেকে শুরু করে ছোট সবার মধ্যে এটা প্রবেশ করতে পারে। মূলত ডেঙ্গু রোগটা ছড়ায় মশার মাধ্যমে। কোনো একটা ব্যক্তি যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় তাহলে সেই ব্যক্তিকে এডিস নামক এক ধরনের মশা আছে। এডিস প্রজাতির মেইনলি দুইটা প্রজাতি, একটা হচ্ছে যে এডিস ইজিপ্ট অ্যান্ড এডিস অ্যালবাপটিকাস। এই দুটা মশা যদি কোনো ডেঙ্গু আক্রান্ত মানুষকে কামড়ায়, পরবর্তীকালে এই মশাটা যদি আর একটা নর্মাল মানুষকে কামড়ায় তাহলে কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের কাছে এই ডেঙ্গু রোগটা ভাইরাসটা ছড়া যেতে পারে এবং পরবর্তীকালে এই ভাইরাসটাই আমাদের শরীরের মধ্যে এই ডেঙ্গু রোগটা তৈরি করে। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। জি ধন্যবাদ স্যার। পরের প্রশ্ন, ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণগুলো কি কি? আচ্ছা, একটা মানুষ যখন ডেঙ্গুতে আক্রান্ত হয় তাহলে ডেঙ্গু জ্বর। সো দেখেন এখানে কোশ্চেনটা কিন্তু ডেঙ্গু জ্বর মানে নামের মধ্যে আছে যে প্রথমে তার জ্বর হবে। এই জ্বরটা সাধারণত অনেক বেশি হাই টেম্পারেচার হয়। জ্বরের সাথে আরও কিছু ইম্পর্টেন্ট ফিচার বা লক্ষণ দেখা দেয়। সেই লক্ষণগুলো হচ্ছে যে বাচ্চাদের মাথা ব্যথা অথবা বড়দের যারা ডেঙ্গুতে আক্রান্ত হয় তাদের মাথা ব্যথা, বিশেষ করে চোখ এবং চোখের আশেপাশে প্রচণ্ড ব্যথা হয়, কানের পিছনের দিকে ব্যথা হয়। অনেক সময় আমরা দেখতে পারি যে জ্বর হওয়ার কিছুদিন পরে, ইউজুয়ালি 3 থেকে 4 দিন পরে বাচ্চাদের জ্বরটা কমে যায়। 2 থেকে 3 দিন পরে পুনরায় জ্বর আসে এবং জ্বর হওয়ার 3 থেকে 4 দিন পরে গায়ে র্যাশ ওঠে। তো এই লক্ষণগুলো যদি দেখা যায়, এগুলো হচ্ছে ডেঙ্গুর একটা প্রাথমিক লক্ষণ। তাহলে আমরা ধারণা করতে পারি যে সম্ভবত
এই মানুষের অথবা এই বাচ্চার ডেঙ্গু হয়েছে, তাহলে লক্ষণগুলো কি? একটা হচ্ছে জ্বর, জ্বরের সঙ্গে সঙ্গে তীব্রভাবে মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, চোখে ব্যথা, কানের পিছনে ব্যথা এবং অনেক সময় গায়ে র্যাশ সঙ্গে বমি এগুলো হতে পারে। জি, ধন্যবাদ স্যার। আমি পরে জানতে চাই ডেঙ্গু জ্বরের সবচেয়ে বিপজ্জনক লক্ষণ কোনগুলো? আমি প্রথমে যে লক্ষণগুলো বললাম সেগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ। এই প্রাথমিক লক্ষণের পাশাপাশি আমরা ডেঙ্গুকে যদি ভাগ করি তাহলে ডেঙ্গুর ভাগ হচ্ছে 3 ভাগ, মানে লক্ষণ ভেদে। তো এই প্রাথমিক লক্ষণের পাশাপাশি কিছু আছে যেগুলো বিপজ্জনক চিহ্ন। এই বিপজ্জনক চিহ্নগুলো দেখলে বাচ্চাকে তখন আর বাসায় ম্যানেজ করা যায় না, বাচ্চাকে তখন হাসপাতালে ভর্তি করতে হয়। যেরকম একটা বাচ্চার স্বাভাবিক চঞ্চলতা নষ্ট হয়ে গেছে, অথবা বাচ্চাটা অনেক বেশি অস্থির আচরণ করতেছে, বাচ্চাটা অনেকবার বমি করতেছে, এত বমি করতেছে বাচ্চা কোনো কিছু খেতে পারতেছে না, বাচ্চার খিঁচুনি হচ্ছে, বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে, হঠাৎ করে দেখা গেল যে বাচ্চার গায়ে লাল লাল চাকা চাকা দাগ অথবা বাচ্চার বিভিন্ন জায়গায় রক্তক্ষরণের লক্ষণগুলো দেখা যাচ্ছে। সঙ্গে আমরা দেখি বাচ্চা পেটে ব্যথা, সে পেটে হাত দিতে দিচ্ছে না, অথবা বলতেছে যে ডেঙ্গুর কারণে তার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এবং আমরা যারা চিকিৎসক আছি তারা যদি আমরা দেখি যে বাচ্চার পেটে হাত দিলে বাচ্চা পেট টাচ করতে দেয় না, এবং পেটে হাত দিলে দেখা যায় যে আমরা পেটে চাকা যেটা বলি যে লিভার বড় হয়ে যাওয়া সেটা, এবং বাচ্চার যদি কিছুটা শ্বাসকষ্টের দিকে হয়, তাহলে এগুলো বিপজ্জনক লক্ষণ। এবং এই লক্ষণগুলো যদি যে কোনো একটা লক্ষণও যদি দেখা দেয় তাহলে সে বাচ্চাকে অবশ্যই হসপিটালে ভর্তি করে চিকিৎসা নিতে হবে। জি, ধন্যবাদ স্যার। আমি পরে জানতে চাই ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়িতে কি কি ব্যবস্থা নেওয়া উচিত? দেখেন, ডেঙ্গু হচ্ছে একটা মশাবাহিত রোগ। আমি যেটা বলেছি, মশার মাধ্যমে ভাইরাসটা চলে। তাহলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই মশাগুলো কোন কোন জায়গায় জন্মায়। তাহলে মশাগুলো সাধারণত জন্মায় ডেঙ্গুর, আমরা জানি যে জায়গায় পানিটা প্রবাহমান না থেকে একটা পানি স্থবির হয়ে থাকে। যেরকম ধরেন আমরা যত্র অসাবধানতা বশত কিছু কিছু জায়গায় যেটা করি যে ডাবের খোসাগুলো ছড়ায় থাকে, তাহলে এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে বৃষ্টির ফলে এই ডাবের খোসার উপর পানিগুলো জমে থাকতেছে। আবার দেখা যাচ্ছে যে বাসার আশেপাশে কিছু কন্টেইনার, প্লাস্টিকের বোতল অথবা প্লাস্টিকের যে কন্টেইনারগুলো আছে সেগুলো আমরা ফেলে রাখতেছি। তাহলে এই প্লাস্টিকের কন্টেইনারের উপর কি হচ্ছে? পানিটা জমা থাকতেছে। আবার শহর অঞ্চলে দেখা যায় যে আপনার যেরকম ফুলের টব আছে, তো ফুলের টব অথবা বিভিন্ন গাছ লাগাচ্ছে ছাদে, সেই ছাদের যে টবগুলো আছে সেই টবগুলোতে নিয়মিত পানি দেওয়ার ফলে অথবা সেগুলো যত্ন না নেওয়ার ফলে সেইগুলোতে পানিগুলো জমা হয়ে থাকতেছে। অনেক সময় বাসা বাড়ির কোনায় দেখা যায় যে পানিগুলো জমা থাকে, বাসা বাড়ির যে ড্রেনেজ সিস্টেমগুলো আছে সেই ড্রেনেজ সিস্টেমগুলোতে পানি জমা থাকতেছে। তাহলে যেখানেই পানিগুলো প্রবাহমান না থেকে স্থবির হয়ে থাকবে, বদ্ধ হয়ে থাকবে, সেই জায়গাতে কিন্তু ডেঙ্গু মশাটা জন্মগ্রহণ করবে। এবং এই মশাটা এত দ্রুত বর্ধনশীল যে কয়েকদিনের মধ্যে মশা বড় হয়ে মানুষকে কামড় দেবে। আমি আরেকটা কথা যোগ করতে চাই যে আমি কিন্তু বললাম যে ডেঙ্গু 2টা মশার কারণে মেইনলি হয়, একটা হচ্ছে ইজিপ্টিয়া আর একটা হচ্ছে অ্যালবপটিকাস। একসময় ধারণা করা হতো যে ডেঙ্গু সম্ভবত শহরের রোগ, কিন্তু যদি দেখা যায়, তুমি দেখো যে এখন কিন্তু শহর না, গ্রামের মধ্যেও কিন্তু ডেঙ্গু হচ্ছে। কারণ ডেঙ্গুর আমি যেটা আরেকটা মশার কথা বললাম যে এডিস অ্যালবপটিকাস, এই অ্যালবপটিকাসটা শুধু শহরে না, এর কিন্তু গ্রামের মধ্যেও থাকে, গ্রামেও বংশবিস্তার করতে পারে। বিশেষ করে গ্রামের মধ্যে যেখানে গরু রাখার যে খড় অথবা গরুকে খাবার দেওয়ার জন্য যেখানে খড় কাটা হয়, গরুর খাবার যে আমরা গ্রামের মধ্যে বলি যে চারি যেখানে রাখা হয়, এবং ঝোপঝাড়, এই ঝোপঝাড়গুলোতে কিন্তু এডিস অ্যালবপটিকাস খুব ভালো বংশবৃদ্ধি করতে পারে এবং তারা বেঁচে থাকতে পারে। তো এই এডিস অ্যালবপটিকাস কামড় দিলেও কিন্তু ডেঙ্গু হতে পারে। সো ডেঙ্গু যে শুধুমাত্র শহরের মধ্যে হবে এটা কিন্তু ঠিক না, ডেঙ্গু কিন্তু শহরের পাশাপাশি গ্রামের মধ্যেও হতে পারে। এই জন্যই কিন্তু আমাদেরকে ডেঙ্গু প্রতিরোধ করতে হলে, ডেঙ্গু যাতে না হয় এটা করতে হলে আমাদেরকে প্রথমে মশা যে জায়গাগুলোতে থাকে আমি ইতিমধ্যে বলেছি সেই জায়গাগুলোকে নির্মূল করতে হবে। অর্থাৎ আমাদেরকে যত্র ডাবের খোসা ফেলা যাবে না, কন্টেনার রাখা যাবে না। যদি আমাদের কমোড থাকে তাহলে কমোডের পানি নিয়মিত প্রবাহমান রাখা উচিত। আমাদের বাসার আশেপাশে যে নালাগুলো আছে সেই নালাগুলো পরিষ্কার করা, ঝোপঝাড়গুলো সবসময় পরিষ্কার রাখা, বাসা বাড়িতে ছাদে ফুলের গাছ, টব এগুলো যদি লাগানো হয় সেই টবগুলোতে পানি যাতে জমে না থাকে সেই বিষয়গুলোর প্রতি আমাদের নজর দিতে হবে।
অর্থাৎ আমাদের এই ফুলের টপ কন্টেনার এগুলো সরাসরি অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল। অ্যাভয়েড না, যেটা হচ্ছে যে এগুলো থাকবে কিন্তু এগুলোতে যাতে পানি না জমে, অর্থাৎ এইগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, যে নিয়মিত এই গাছগুলোর ফুলের টবের যত্ন নেওয়া যাতে এখানে পানি জমে থাকতে না পারে, একটা ড্রেনেজ সিস্টেমটা ভালো করা, তাহলে দেখা যাবে যে ডেঙ্গু মশার বংশবৃদ্ধিটা অত বেশি হবে না। জি ধন্যবাদ। আমি পরের প্রশ্নতে জানতে চাই, এডিস মশা কোন কোন পরিবেশে বেশি জন্মায়? একটু আগে আমি যেটা বললাম যে এডিস মশার যে পরিবেশগুলোতে জন্মে সেটা হচ্ছে যে ডাবের খোসার মধ্যে ফেলে রাখলাম, সেখানে পানি, যেখানে পানি সব সময় দেখা যাচ্ছে যে জমে আছে সেইগুলোতেই এডিস মশা জমে। আমি অলরেডি এই কথাগুলো বলে ফেলছি যে এই পরিবেশগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে দেখা যাবে যে ডেঙ্গু মশা আর বংশ বিস্তার করতে পারবে না। জি স্যার, আমাদের লাইভের কমেন্ট থেকে একটি কমেন্ট এসেছে যে তিনি বলেছেন এডিস মশা আসলে কখন কামড়ায়? উনি ভালো কথা বলেছেন। দেখেন আমরা কিন্তু আমরা কিন্তু বলি যে বাসায় মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে, হ্যাঁ, তো আমরা সাধারণত মশারি টাঙ্গাই রাত্রে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এডিস মশা আমাদের মেইনলি কামড়ায় হচ্ছে সকালবেলা এবং বিকেলবেলা। সুতরাং একটা মানুষ যখন ঘুমাবে সেটা দিন হোক এবং রাত্রে হোক আমাদেরকে মশারি ইউজ করা উচিত। তো এডিস মশা, সেটা এডিস ইজিপ্ট হোক অথবা এডিস অ্যালবার্টিকাস হোক, যে মশাই হোক না, তারা মেইনলি কামড়ায়, রাত্রে যে কামড়াবে না তা না, কিন্তু তারা মেইনলি কামড়ায় হচ্ছে সকালবেলার দিকে এবং বিকেলবেলার দিকে। সেই জন্য আমি মানে গার্জিয়ানদেরকে বলবো যে আপনার বাবুকে যখন ঘুমাবেন সব সময় দিন রাত যখনই হোক তখন মশারি টাঙিয়ে ঘুমানো। জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখন আমি আমার প্রশ্নে চলে যাই। ডেঙ্গু রোগের প্লেটলেট কমে গেলে কি করণীয়? আচ্ছা, ডেঙ্গু রোগে সাধারণত প্লেটলেট কমে যায়। জি, প্লেটলেট হচ্ছে আমাদের রক্তের 3 ধরনের কণিকা আছে, তার মধ্যে এটাকে আমরা বাংলায় বলি অনুচক্রিকা। এরা মেনলি কি করে? আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। সাধারণত ডেঙ্গু রোগের কারণে এই অনুচক্রিকা বা প্লেটলেট কমে যায়। এই অনুচক্রিকা প্লেটলেট কমে গেলে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হয়। তবে আমি ডেঙ্গুর ক্ষেত্রে বলবো যে আমরা যারা চিকিৎসক তারা আমরা শুধুমাত্র প্লেটলেট কাউন্টটা দেখি না, আমরা দেখি প্লেটলেটের কাউন্টের কারণে পাশাপাশি হেমাটোক্রিট কতটুকু বাড়লো অথবা কমলো। যদি কোনো একটা মানুষের ডেঙ্গু আক্রান্ত অথবা কোনো একটা বাবু ডেঙ্গু আক্রান্ত, তার হেমাটোক্রিট সাডেনলি হঠাৎ করেই তার নর্মাল হেমাটোক্রিটের চাইতে 20 অথবা 25% বেড়ে যায় অথবা 20 অথবা 25% কমে যায়, তাহলে আমরা খুব উদ্বিগ্ন হয়ে যাই। প্লেটলেট সাধারণত 50,000-এর নিচে না আসলে আমরা অত বেশি উদ্বিগ্ন হয় না। 50,000-এর নিচে আসলে আমরা গার্জেনদেরকে একটু সতর্কতা করি। সাধারণত 10,000-এর নিচে আসলে সেক্ষেত্রে আমরা প্লেটলেট ট্রান্সফিউশন অর্থাৎ বাচ্চার শরীরে প্লেটলেট দেই। 10,000-এর নিচে না আসলে প্লেটলেট নিয়ে সাধারণত আমরা চিকিৎসকরা অত বেশি উদ্বিগ্ন হয় না। তো ডেঙ্গুতে প্লেটলেটের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হেমাটোক্রিট কতটুকু বাড়লো না কমলো। যদি বাড়ে নর্মালের চাইতে 20% তাহলে সেটা যেরকম বিপজ্জনক, আবার যদি নর্মালের চাইতে হঠাৎ করে ধাপ করে 20% কমে যাও সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক লক্ষণ। জি ধন্যবাদ। আমাদের লাইভের কমেন্ট থেকে আরেকটি কমেন্ট এসেছে যে এই ডেঙ্গু একবার হওয়ার পর কি পরের বার হওয়ার সম্ভাবনা রয়েছে? ডেঙ্গু যদি একবার হয় তাহলে সাধারণত ডেঙ্গুর জীবাণু 4টা, ডেন 1, 2, 3 and 4। সাধারণত বলা হয় যে ডেঙ্গুর যে কোনো একটা জীবাণু দ্বারা ভাইরাসের যেহেতু 4টা, যে কোনো একটা ভাইরাস দ্বারা যদি কোনো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় পরবর্তীকালে ওই ভাইরাস দ্বারা হবে না, বাট আর যে 3টা ভাইরাস আছে তার মাধ্যমে কিন্তু ডেঙ্গু হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কারো যদি প্রথমবার ডেঙ্গু হয়, দ্বিতীয়বার যদি তার ডেঙ্গু হয়, কারণ দ্বিতীয়বার ডেঙ্গু হতে পারে আর 3টা ভাইরাসের যে কোনো একটা, সেটা কিন্তু আরো বেশি ঝুঁকিপূর্ণ এবং সেটা কিন্তু আরো বেশি মারাত্মকভাবে হয়। অর্থাৎ কারো প্রথমে ডেঙ্গু হয়েছে, এরপরে তার কিন্তু ডেঙ্গু হওয়ার ঝুঁকি থাকে, এবং যদি দ্বিতীয়বার ডেঙ্গু হয় সেটা কিন্তু প্রথমবার ডেঙ্গুর চাইতে আরো বেশি ঝুঁকিপূর্ণ। জি ধন্যবাদ স্যার। স্যার আমি এখন জানতে চাইবো ডেঙ্গু জ্বর হলে কখন দ্রুত হাসপাতালে যেতে হবে? আমি বলেছি যে কিছু লক্ষণ, যেটাকে আমরা বলি যে ওয়ার্নিং সাইন বা বিপজ্জনক লক্ষণ, যে বিপজ্জনক লক্ষণগুলো থাকলে অবশ্যই বাচ্চাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া না, হাসপাতালে ভর্তি করতে হবে, শুধু নিয়ে যাওয়া না। সেগুলোর মধ্যে কি, বাচ্চা সাধারণত কি থাকে, চঞ্চল থাকে, সে খেলাধুলা করে, হঠাৎ করে তার মধ্যে চঞ্চলতা ভাব দূর হয়ে গেল, তার মধ্যে দেখা গেল সে অনেক নিস্তেজ হয়ে যাচ্ছে।
হঠাৎ করে দেখা গেল যে বাচ্চা যে চঞ্চল, সেই চঞ্চল না হয়ে অনেক বেশি অস্থিরতা আচরণ করতেছে, ইরিটেবল হয়ে যাচ্ছে, বাচ্চা কোনো কিছু খেতে পারতেছে না, শুধু বমি করতেছে, বাচ্চা এত বেশি বমি করতেছে যে সে কোনো কিছু খেতেই পারতেছে না, বাচ্চা বলতেছে আমার পেটে প্রচণ্ড ব্যথা, বাচ্চার হঠাৎ করে তার শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চার শরীরে বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ শুরু হয়ে যাচ্ছে। এবং আমরা যখন পেটে হাত দিলাম, পেটে হাত দেওয়ার পরে দেখতেছি যে বাচ্চার পেটের মধ্যে চাকা অর্থাৎ লিভারটা বেড়ে গেছে, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে। এই লক্ষণগুলো থাকলে বাচ্চাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। জি, আমাদের কমেন্ট থেকে আর একটি কমেন্ট পেলাম আমি, জ্বর 2 দিন ছিল, পরবর্তীতে চলে গিয়েছে, 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখন সেই বাচ্চাটির বমি বমি ভাব হচ্ছে এবং মাথা ব্যথা করছে, এটা কি ডেঙ্গুর লক্ষণ? দেখো, ডেঙ্গুর কথা বললাম যে ডেঙ্গুর জ্বরটা হচ্ছে প্রথমে ভালো মানে জ্বর আসবে প্রথম 3 থেকে 4 দিন, এবং এই সময় জ্বরটা তীব্র আকারে আসে, তারপরে জ্বরটা কমে যাবে 1 থেকে 2 দিন। এই সময়টাকে আমরা বলি ক্রিটিক্যাল ফেজ। অন্য জ্বর ভালো হয়ে গেলে আমরা চিকিৎসকরা আনন্দিত হই, বাট এই যে ডেঙ্গুর প্রথম 3 থেকে 4 দিন পরে জ্বরটা ভালো হয়ে গেলে আমরা চিকিৎসকরা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হই, কারণ এটা হচ্ছে ক্রিটিক্যাল ফেজ। এই সময়ে বাচ্চার বিপি সাডেনলি কমে যায়, বাচ্চা শকে চলে যায় এবং মৃত্যু ঝুঁকিটা এই সময় অনেক বেশি হয়ে যায়। এর 2 থেকে 3 দিন পরে আবার জ্বর আসতে পারে। কিন্তু আমাদের যে দর্শক যে কোশ্চেনটা করেছেন, তার বাচ্চার জ্বর ছিল মাত্র 2 দিন এবং সেটা হাই গ্রেড ফিভার কেন সেটা কিন্তু আমরা জানি না। এরপরে সাধারণত তার জ্বর ভালো ছিল 4 থেকে 5 দিন 6 দিন, তারপরে আবার জ্বর আসে। আমি বলবো যে এটা হতে পারে কোন একটা ভাইরাল ফিভার। তবে আমি যেহেতু ওনার মনের মধ্যে সন্দেহ আছে, আমি বলবো যে ওনার আশেপাশে যে কোনো একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান, একজন চিকিৎসকের MBBS ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। উনি দেখে বাচ্চাকে যদি মনে করে ডেঙ্গু, তাহলে সে অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। তবে আমার কাছে লক্ষণগুলো শুনে মনে হচ্ছে না এটা ডেঙ্গু, এটা অন্য কোনো ভাইরাস দ্বারা হতে পারে। জি, ধন্যবাদ স্যার। স্যার, এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। ডেঙ্গু হলে কি গোসল করা বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে? আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে বাচ্চার জ্বর হলে বাচ্চাকে কোনোভাবে গোসল করানো যাবে না, বাচ্চার জ্বর হলে বাচ্চাকে পানি টানি কোনো কিছু খাওয়ানো যাবে না, ঠান্ডা পানি খাওয়ানো যাবে না। আসলে দেখো, এটা সম্পূর্ণভাবে একটা ভুল ধারণা। জি, বাচ্চার জ্বর হলে বাচ্চাকে গোসল করাতে হবে। বরঞ্চ আমরা বলি যে বাচ্চার জ্বর হয়েছে, বাচ্চাকে আপনি গোসল করাবেন এবং বাচ্চাকে বেশি বেশি করে পুরো শরীর মুছে দেবেন। কারণ একটা মানুষের তাপমাত্রা যখন বেড়ে যাবে তখন সে এত বেশি ডিসকমফোর্টে থাকে, এত বেশি ইরিটেবল থাকে, এটা সহ্য করার মতো থাকে না। সেই জন্য ডেঙ্গু হলে অবশ্যই বাচ্চাকে গোসল করাবেন, গা হাত পা বেশি বেশি করে মুছে দেবেন। আমি দর্শকদেরকে বলতে চাই যে এই সকল ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ডেঙ্গু হলে বাচ্চাকে শুধু পানি খাওয়ানো না, আমি বলবো বেশি বেশি করে লিকুইড খাবার খাওয়াতে হবে। বাচ্চাকে বেশি বেশি করে শরবত খাওয়ানো, বাচ্চাকে বেশি বেশি করে যদি পারা যায় সামর্থ্য থেকে ডাবের পানি খাওয়ানো। ডাবের পানি চেয়ে তো আমি বেশি বলবো যে বাচ্চাকে শরবত এবং বেশি বেশি করে খাবার স্যালাইন খাওয়ানো, এগুলো বেশি বেশি করে লিকুইড জাতীয় খাবারগুলো বেশি বেশি করে খাওয়াতে হবে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমরা ডেঙ্গু মশা এবং নরমাল মশার মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো? ডেঙ্গু মশা এবং নর্মাল মশার মধ্যে পার্থক্য যেটা হচ্ছে যে ডেঙ্গু মশাকে আমরা অনেক সময় যেটা বলা হয় এডিস অ্যালবার্টিকাস, ওই যে আমরা দেখি যে রয়্যাল বেঙ্গল টাইগারের গায়ে যেরকম ডোরা কাটা দাগ থাকে, জি, এডিস মশার গায়ে কিন্তু এরকম ডোরা কাটা দাগ থাকে। জি, ওকে, নর্মাল যে মশাগুলো আছে সেই মশাগুলোর গায়ে কিন্তু ডোরা কাটা দাগ থাকে না। তাহলে এটা একটা বড় আইডেন্টিফাইং পয়েন্ট যে এডিস মশার গায়ে যেগুলো ডেঙ্গু জীবাণু বহন করে সেই মশাগুলোর গায়ে ডোরা কাটা দাগ থাকে। তবে আমি যেটা বলবো যে আসলে দেখো কার গায়ে ডোরা কাটা দাগ আছে নাই এটা চিন্তা করা উচিত না। আমাদের চিন্তা করা উচিত আমরা যখন ঘুমাবো তখন মশারি ব্যবহার করা। ধন্যবাদ স্যার। স্যার, ডেঙ্গু জ্বরের সময় শরীর পানি শূন্যতা কেন হয় এবং সমাধান কি? ডেঙ্গু জ্বরের কারণে আমাদের যেটা রক্ত চলাচল করে সেটা হচ্ছে রক্তনালীর মধ্যে। তো এই রক্তনালীতে ডেঙ্গু জীবাণু যে পদার্থগুলো তৈরি করে আমাদের শরীরে, আমি বলবো যে বিষাক্ত পদার্থ বা ডেঙ্গু অ্যান্টিবডি, ঠিক আছে, সেইগুলো করে কি রক্তনালীকে ছিদ্র করে দেয়। তো রক্তনালীকে যখন ছিদ্র করে দেয় তখন রক্তের যে জলীয় অংশটুকু আছে সেটা কি করে রক্তনালী থেকে বের হয়ে শরীরের অন্যান্য অংশে চলে যায়। তো যখন শরীরের অন্যান্য অংশে চলে যাবে তখন আমাদের শরীরে পানি শূন্যতা অনুভব হয়। যেরকম আমি এটা যদি খুব সিম্পলভাবে বলি, সহজভাবে বলি, যে কোনো একটা নদী আছে, নদীর চারিপাশে কোনো কাটাছেঁড়া নাই, কোনো নালা নাই, তাহলে কি হবে? নদীর মধ্যে দিয়ে অল টাইম সবসময় পানি বহমান থাকবে। কিন্তু দেখা গেল যে নদীর চারপাশে সবসময় হঠাৎ করে আমরা কিছু নালা তৈরি করে দিলাম,
তাহলে কি হবে, নদীর পানি কমে যায়, ওই নালার দিকে পানি প্রবাহমান হবে, তাহলে আমরা নদীতে কি হবে, পানি শুকিয়ে যাবে। তো ডেঙ্গু তো হচ্ছে এইরকম অবস্থা যে রক্তনালীর তে ক্ষত তৈরি করে রক্তনালীর থেকে যে পানিগুলো থাকে, রক্তের পানির পরিমাণ, সেই পানিগুলো রক্তনালী থেকে বাইরের দিকে সরে যাচ্ছে। যখন বাইরে সরে যাচ্ছে তখন আমাদের কি হবে, রক্তনালীতে রক্তের জলীয় উপাদান কমে যাবে, ফলে দেখা যাবে যে আমরা পানি স্বল্পতায় ভুগবো, আমাদের বডি তখন শকে চলে যাবে। এই কারণেই ডেঙ্গুতে সাধারণত পানি স্বল্পতা হয়। এই কারণেই কিন্তু আমরা বলি যে ডেঙ্গুতে যেহেতু পানি স্বল্পতা হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, বাইরে থেকে পানি দিতে হবে। তাহলে বাইরে থেকে পানি দেওয়ার উপায় কি? বাইরে থেকে পানি দেওয়ার উপায় হচ্ছে বেশি বেশি করে তরল খাবার, স্যালাইন, ফলের রস, এগুলো খাওয়া। দেখা যায় যে না, পানি স্বল্পতা অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে তো শুধুমাত্র খাবার দেওয়া হবে না, খাবার পানি স্যালাইন দেওয়া হবে না, সেক্ষেত্রে তাকে স্যালাইন দিতে হবে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমি আরেকটি জানতে চাই যে ডেঙ্গু প্রতিরোধ মশার কয়েল স্প্রে বা ডেঙ্গু মশারি এটি কতটুকু কার্যকরী? কিছু কিছু রোগ আছে যেগুলো আসলে প্রতিরোধ হচ্ছে সবচেয়ে ভালো উপায়। সেক্ষেত্রে ডেঙ্গু এরকম একটা রোগ যেগুলোর ক্ষেত্রে প্রতিরোধ কিন্তু খুব ভালো উপায়। অবশ্যই আমরা মশার কয়েল ইউজ করতে পারি, কিন্তু অনেকে দেখা যায় যে অ্যাজমা থাকে, অ্যালার্জি থাকে, তারা মশার কয়েলটা ভালো সহ্য করতে পারে না। সেক্ষেত্রে বেস্ট উপায়, সবচেয়ে ভালো উপায় কি, মশারি ইউজ করা। মশারিটা যদি কেউ ভালোভাবে ব্যবহার করে তাহলে তাকে মশারি কামড় মানে না দেওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে আমি একটু আগে যেটা বললাম যে ডেঙ্গু মশা কিন্তু শুধু রাত্রে কামড় দেয় না, ডেঙ্গু মশাটা মেইনলি কামড় দেয় সকালবেলা এবং বিকেলবেলা। তো কেউ যদি শুধুমাত্র রাত্রে ঘুমানোর সময় মশারি ইউজ করে, কিন্তু দেখা গেল যে দিনের বেলা ঘুমানোর সময় মশারি ইউজ করলো না, তাহলে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা ভালো হবে না। তাহলে আমরা যখনই ঘুমাতে যাব সেক্ষেত্রে আমাদেরকে মশারি ইউজ করতে হবে। এখন দেখা গেলো যে মশা তো শুধুমাত্র ঘুমাতে গেলেই কামড় দেবে না, আমি বসে আছি, তাহলে সেক্ষেত্রে তো আমাকে মশা কামড় দিতে পারে, তাই না? তাহলে শহর অঞ্চলে যেটা করা হয়, বাসাতে যাতে মশা মানে ঢুকতে না পারে সেই কারণেই দরজা জানলাতে মসকুইটো নেট ব্যবহার করা হয়। এটা একটা ভালো কার্যকরী উপাদান মানে উপায়। দ্বিতীয় আর একটা কিছু বলবো যে বাজারে কিছু মসকুইটো রিপিলেন্ট মানে পাওয়া যায়, খুব ভালো মসকুইটো রিপিলেন্ট আছে, যেগুলো কিন্তু ছোট ছোট বাচ্চাকে সাধারণত 2 মাসের পরে যে কোনো বাচ্চাকে ব্যবহার করা যায়। তাহলে আমরা কি করব, যে যদি 2 মাসের পরে এই বাচ্চাদেরকে, কারণ একটা 1 থেকে 1.5 বছরের বাচ্চা যে ছোটাছুটি করে তাকে আমি কতক্ষণ ধরে ঘরের মধ্যে বন্দি করে রাখবো, মশারির মধ্যে বন্দি করে রাখবো? সে তো খেলবে, সে তো হাঁটাচলা করবে বাসার মধ্যে, তাই না? তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা এই যে মসকুইটো রিপিলেন্ট যে ক্রিমগুলো আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং মসকুইটো রিপিলেন্ট ক্রিমগুলো অনেকের ধারণা আছে যে আমি খুব ছোট বাচ্চাকে ব্যবহার করতে পারবো কিনা। মসকুইটো রিপিলেন্ট সেটি কিন্তু 2 থেকে 3 মাস পরে যে কোনো বয়সের বাচ্চাকে ব্যবহার করা যায়। ফলে আমরা এই মসকুইটো রিপিলেন্ট ব্যবহার করলেও কিন্তু ডেঙ্গু মশা থেকে কামড় থেকে অনেকটাই মানে সাবধান বা সতর্ক থাকতে পারি। জি, ধন্যবাদ স্যার। ডেঙ্গু সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো কি এবং সঠিক তথ্য কি? ডেঙ্গু সম্পর্কে প্রচলিত ভুল ধারণা যেটা হচ্ছে যে কোনো মানুষের যদি ডেঙ্গু হয় অথবা কোনো বাচ্চার যদি ডেঙ্গু হয়, তাহলে আমাদের মাঝে একটা অস্থিরতা, বাচ্চার বাবা মার মাঝে একটা অস্থিরতা তৈরি হয়, একটা ভয়াবহ ভীতি তৈরি হয়। এই ভয়াবহ ভীতি তৈরি হয়ে তারা চতুর্দিকে অস্থিরভাবে ছড়াছড়ি করতে পারে। দেখেন, ডেঙ্গু রোগীর সবাইকে যে হাসপাতালে ভর্তি করতে হবে তা না। যদি আপনার বাবুর সন্দেহ হয় যে জ্বর হয়েছে, জ্বরের পাশাপাশি তার চোখে ব্যথা, মাথা ব্যথা, শরীরে ব্যথা, এই লক্ষণগুলো, বমি হচ্ছে, এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে মানে বাসায় বসে না থেকে একজন এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নেওয়া কেমন। এবং এই এমবিবিএস চিকিৎসকের পাশাপাশি আমরা যে খারাপ লক্ষণগুলো বলেছি সেই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে তাকে হাসপাতালে ভর্তি করে ট্রিটমেন্ট দেওয়া। আমার মনে হয় যে এইগুলো করলেই বাচ্চাগুলোর আউটকাম ভালো হবে। ডেঙ্গুর সাধারণত সব বাচ্চাকে যে ভর্তি করতে হয় তা না, হাসপাতালে কিন্তু ভর্তির পরিমাণ 100 জনের মধ্যে এই ডেঞ্জার সাইন নিয়ে থাকে সাধারণত 5 থেকে 20%। তো ভর্তি হয় কিন্তু 5 থেকে 20% বাবু। এই জন্য আমরা বলবো যে ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলে বাচ্চা বা বাবা মাকে খুব বেশি ভীত না হয়ে নিজেদের মাঝে অস্থিরতা তৈরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ। জি, ধন্যবাদ স্যার। স্যার, ডেঙ্গু রোগের কি কোনো ভ্যাকসিন আছে? ওকে, হ্যাঁ, ডেঙ্গুর ভ্যাকসিন আছে। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত ডেঙ্গুর ভ্যাকসিনের অনুমোদন হয় নাই, কিন্তু আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ প্লাস উন্নত দেশগুলোতে ডেঙ্গুর ভ্যাকসিন দেওয়া হয় এবং সেই ডেঙ্গু ভ্যাকসিনের কার্যকারিতা অনেক ভালো।
তবে ডেঙ্গু ভ্যাকসিনের অনুমোদিত বয়স হচ্ছে 9 বছর থেকে 16 বছর। এর আগে ডেঙ্গু ভ্যাকসিন এখন পর্যন্ত সারা বিশ্বে কোথাও অনুমোদন করা হয় নাই। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডেঙ্গু ভ্যাকসিন কিন্তু তাদেরকে দেওয়া হয় যাদের এর আগে ডেঙ্গু হয়েছে। কারো কোনোবার ডেঙ্গু হয় নাই তাকে কিন্তু আমরা ডেঙ্গু ভ্যাকসিন দিতে বলি না। কারো একবার ডেঙ্গু ভ্যাকসিন হয়েছে, এরপর তাকে ডেঙ্গু রোগ হয়েছে, জি তারপর আমরা বলি যে ঠিক আছে, যেহেতু তার একবার ডেঙ্গু রোগ হয়েছে তাহলে এখন তাকে ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া যাবে। তাহলে ডেঙ্গু ভ্যাকসিন আছে, সেটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, বাংলাদেশে এখনো হয় নাই, হয়তো বা অদূর ভবিষ্যতে বাংলাদেশেও পাওয়া যাবে। এবং ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া হয় সাধারণত 9 বছরের পরে, 9 থেকে 16 বছর বয়সে, এবং যাদের পূর্বে ডেঙ্গু হয়েছে তাদেরকে ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া হয়। জি ধন্যবাদ স্যার। স্যার ডেঙ্গু হলে কি বাসায় কোনো করণীয় কিছু আছে যেটা দিয়ে আমরা অবশ্যই। ডেঙ্গু প্রতিরোধ করতে পারি? অবশ্যই, তুমি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো। যে আমি তো বলেছি যে ডেঙ্গু সব বাবুর হাসপাতালে ভর্তি করতে হয় না। জি যাদের সাধারণত ডেঞ্জার সাইন রয়েছে, বিপজ্জনক চিহ্ন রয়েছে, আমি এর আগে বলেছি তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু যাদের বিপজ্জনক চিহ্ন নাই তাদেরকে আমরা কি করব? তাদেরকে আমরা বাসায় একটা হোম কমফোর্ট কেয়ার দেখব। কি হোম কমফোর্ট কেয়ার? একটা হচ্ছে তাদেরকে বেশি বেশি করে লিকুইড খাবার, যদি কোনো বাবু বুকের দুধ খায় তাহলে তাকে পর্যাপ্ত পরিমাণ বেশি বেশি করে বুকের দুধ খাওয়ানোর কথা বলবো, এনকারেজ করব। বাবু যদি খাবার স্যালাইন খেতে পারে তাকে খাবার স্যালাইন খাওয়াবো। বাবু যদি শরবত খেতে চায় তাহলে আমি তাকে শরবত খাওয়াবো, ডাবের পানি খাওয়াতে পারি। এর সঙ্গে সঙ্গে আমরা যেটা করব, যেহেতু বাবুর জ্বর আছে তাহলে বয়স এবং ওজন ভেদে তাকে আমরা প্যারাসিটামল খাওয়াবো। বাবুর গায়ে যেহেতু জ্বর রয়েছে তাহলে আমি তাকে গোসল করাবো। বাবুর গায়ে যেহেতু জ্বর আছে তাহলে আমি একটু পরপর বাবুর শরীরটা একটু হালকা কুসুম গরম পানি দিয়ে বেশি বেশি করে মুছে দেবো, ঠান্ডা পানি দিয়ে বেশি বেশি করে মুছে দেবো। এবং গার্জিয়ানদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি যে বিপজ্জনক চিহ্নগুলো বলেছি সেই বিপজ্জনক চিহ্নগুলো লক্ষ্য রাখা, যে এইরকম যদি কোনো বিপজ্জনক চিহ্ন যে কোনো একটা দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। জি ধন্যবাদ স্যার। স্যার ডেঙ্গু রোগ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাটা কিভাবে হয়? ডেঙ্গু রোগ হলে যদি হাসপাতালে ভর্তি করানো হয় তাহলে একটা নির্দিষ্ট আমাদের ন্যাশনাল গাইডলাইন রয়েছে। সেই ন্যাশনাল গাইডলাইন অর্থাৎ ডেঙ্গু রোগের চিকিৎসা পদ্ধতি কি হবে সেটার জন্য একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে। সেটা হচ্ছে কি, যেখানে পানি স্বল্পতা, তাহলে জ্বরের জন্য প্যারাসিটামল, আর পানি স্বল্পতার জন্য খাবার স্যালাইন। যদি বাচ্চা খাবার স্যালাইন না পায়, খেতে না পারে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে আইভি ক্যানুলা করে শিরার মাধ্যমে আমরা স্যালাইন দিই। এটা হচ্ছে ডেঙ্গু রোগের এখন পর্যন্ত স্বীকৃত এবং সবচেয়ে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা। জি ধন্যবাদ স্যার। স্যার শেষ হয়ে এলো আজকের আমাদের সময়। স্যার আপনি আজকে স্যার কিডস ক্রিয়েশন টিভির জন্য কি বলতে চান? আমি কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে আমি সকল অভিভাবকদের বলতে চাই, দেখেন সাধারণত ডেঙ্গু রোগটা হয় বর্ষাকাল এবং বর্ষাকালের পরবর্তী সময়ে, এবং যেহেতু ডেঙ্গু রোগটাও হামের মতো কিছুটা এবং অনেক সময় মারাত্মক ভয়াবহ, এবং ডেঙ্গু রোগের কারণে আমরা বিগত কয়েক বছরে দেখেছি অনেক বাবু মারা গিয়েছে। সেই জন্য বাচ্চাদেরকে একটু, এবং বাচ্চাদের গার্জেন যারা আছেন তাদের সচেতন হওয়া। আপনার বাসার আশেপাশে ঝোপঝাড়, যদি কোনো নর্দমা থাকে অথবা যত্রতত্র যদি কোনো খোসা পালানো থাকে, অর্থাৎ যেখানে, অথবা ফুলের টব, ফুলের গাছ, প্লাস্টিকের কন্টেনার থাকে, সেগুলো অতি দ্রুত পরিষ্কার করা এবং সেখানে যাতে পানি জমে না থাকে সেই ব্যবস্থা করা। এবং কোনো বাবুর যদি দেখেন যে ডেঙ্গুর কোনো লক্ষণ রয়েছে, যেরকম জ্বরের পাশাপাশি তার মাথা ব্যথা, শরীর ব্যথা, চোখে এবং চোখের পেছনে, কানের পেছনে তীব্র ব্যথা, এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে সেক্ষেত্রে বাসায় বসে না থেকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন, এবং সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যদি চলেন, বিশেষ করে বাবুকে প্যারাসিটামল খাওয়ানো, নিয়মিত গোসল, গা হাত পা মুছে দেওয়া, এবং বেশি বেশি করে বুকের দুধ, যারা বুকের দুধ খায়, সঙ্গে খাবার স্যালাইন এবং শরবত যদি খাওয়াতে পারেন তাহলে আপনার বাবু অনেক বেশি নিরাপদ থাকবে। সেই জন্য এই বিষয় এবং এই উপদেশগুলো মেনে চলার চেষ্টা করব, তাহলে আপনার বাবু এবং বাংলাদেশের সকল শিশু অনেক বেশি সুস্থ থাকবে এবং ডেঙ্গুর মতো একটা মারাত্মক রোগ থেকে রক্ষা পাবে। জি দর্শক, আশা করি সম্মানিত অতিথির আলোচনা থেকে আজকে আমরা অনেক উপকৃত হয়েছি। আশা করি আমরা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলবো। আবারও দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো এপিসোডে। সাথে থাকুন কিডস ক্রিয়েশন টিভির সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আরে সবুজ ভাই কি খবর? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা তুলতে আসলাম। এই যে নেন। এই যে ভাই টাকাটা। ভাই জ্যামিতি বক্সটা দেন। আচ্ছা। এই নেন। কি খুশি? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা পেয়ে জ্যামিতি বক্স কিনে দিলাম সহজে। প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সহজেই তুলুন দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশে। For more updates,